আসসালামু আলাইকুম। হাইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা রক্ত সম্পর্কে পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা পড়ব লসিকা এবং পেশি টিস্যু সম্পর্কে। দেখো, লসিকা জিনিসটা কি? লসিকাকে ইংরেজিতে বলা হয় লিম্ফ, LYM, লিম্ফ, LYMPH, PH। লসিকা মানে কি? লসিকা কেন প্রয়োজন? প্রশ্ন করতে পারো যে আমাদের দেহে তো রক্তই থাকে, লসিকা দরকারটা কি? দেখো, রক্ত কিন্তু এক নালীর মাধ্যমে থাকে। ধরো, রক্ত বড় বড় নালীর মাধ্যমে দেহের প্রত্যেকটা জায়গায় যায়। সূক্ষ্ম নালীও থাকে, কিন্তু আমাদের দেহের প্রত্যেকটা কোষেরই তো অক্সিজেন প্রয়োজন আছে, এবং প্রত্যেকটা কোষেরই পুষ্টি প্রয়োজন হয়। এই কারণে রক্ত নালীর মাধ্যমে যেহেতু ছড়ায়, সব কোষে তো আর রক্তনালী পৌঁছাতে পারে না। ধরো এইখানে একটা কোষ আছে, এখন রক্তনালী গেল এই সাইড দিয়ে, তাহলে এইখানে রক্তনালীর কাজটা কি? তার মূল কাজ তো হলো না। এই কারণে লসিকা হচ্ছে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নালী যা পেশির মাঝখানে থাকে, এবং এরকম কোষগুলাতে পুষ্টি পদার্থ, অক্সিজেন আদান প্রদানে সাহায্য করে। মূলত পুষ্টি পদার্থই আদান প্রদান করে আর কি। এটা হচ্ছে লসিকা। আর এই যে নালীটা, এটাকে বলা হচ্ছে লসিকা নালী। এটাও একটু হলুদ হয়, ঈষৎ হলুদাভ। ঠিক আছে, জাস্ট একটু ধারণা দিলাম। এখানে আমরা মূল পরে আসি। বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। কেন জলীয় পদার্থ? কারণ এটা তো একটা তরল পদার্থ, যেহেতু পুষ্টি মুষ্টি মানে পরিবহন করে, এই কারণে এটাকে জলীয় পদার্থ বলা হচ্ছে। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগ্রহিত হয়ে একটি আলাদা নালিকা তত্ত্ব গঠন করে, এই যে আমি বললাম। এরকম একটা ধর আরেকটা, এই নালীটা আরেকটা নালীর সাথে যুক্ত হলো, লসিকা নালী, এখানে আরও কিছু কোষ আছে, তো এরকম নালিকা গঠন করে। এটাকে বলা হয় লিম্ফয়েড সিস্টেম বা লসিকা তন্ত্র। বাংলাতে বলা হয় লসিকা তন্ত্র। আর লসিকা ইংরেজি যেহেতু লিম্ফ, এই কারণে এটাকে বলা হয় লিম্ফয়েড সিস্টেম। বুঝছো? সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে তন্ত্র। বায়োলজিতে সিস্টেম মানে হচ্ছে তন্ত্র। লসিকা ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ, এগুলো আমরা পড়ে ফেলেছি। এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, এতে লসিকা কোষ বলা হয়। মূলত কিছু কিছু লিম্ফোসাইট, বুঝছো, কিছু কিছু লিম্ফোসাইট থাকে। লিম্ফোসাইট কি? এগুলো হচ্ছে এক টাইপ অফ, মানে ওয়ান কাইন্ড অফ হোয়াইট ব্লাড কর্পাসল, অর্থাৎ শ্বেত রক্তকণিকা। এটা আমরা পরে পড়বো, বাট মনে রাখবা যে এখানে কিছু কিছু লিম্ফোসাইট থাকে যেগুলো রোগ প্রতিরোধে সাহায্য করে। যেহেতু শ্বেত রক্তকণিকার প্রধান কাজই রোগ প্রতিরোধ করা, লসিকাতেও সেম কাজ করে। দেখো, এখন আমরা পড়ব পেশি টিস্যু। পেশি টিস্যু মানে কি? পেশি গঠনকারী টিস্যু। মানে আমাদের পেশি কিন্তু অনেক টাইপের আছে, যেমন মাসেল টিস্যু আছে, বুঝছো? আবার যকৃতের টিস্যু আর আমাদের পেশি টিস্যু কিন্তু এক হবে না। তো এখানে আমরা এগুলো পড়বো না। এখানে জাস্ট আমরা তিনটা টাইপ পড়বো। একটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি, মানে আমরা যেগুলো ইচ্ছা মতো নাড়াতে পারি। আরেকটা পড়বো অনৈচ্ছিক পেশি, যেগুলো আমাদের ভিতরে থাকে, বুঝছো? আর পড়বো হৃদপেশি। দেখো, পেশি পেশি সম্পর্কে একটু জানি। ভ্রূণের মেসোডার্ম থাকে। ধরো এটা একটা ভ্রূণ, জাস্ট মানে এক্সাম্পল স্বরূপ ধরে নাও। বাইরের দিকটা এটা হচ্ছে একটোডার্ম। একটোডার্ম, একটো মানে বাহির, ডার্ম মানে ত্বক। গ্রিক শব্দ ডার্মিস। ডার্মিস, ডার্মিস মানে হচ্ছে কি? ত্বক বা আবরণ, বুঝছো? তো এটা হচ্ছে একটোডার্ম। মাঝখান যেটা, এটা একটা নাম আছে। ভিতরে যেটা, এটার নাম হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম, এন্ডো মানে ভিতর, ডার্ম মানে ত্বক। আর এই মাঝখানে একটাকে বলা হয় মেসোডার্ম। মেসোডার্ম। তো এটা একটা ভ্রূণ। ভ্রূণ থেকে বিভিন্ন স্তর থেকে অনেক কিছু তৈরি হয়। এটা একটা জটিল প্রক্রিয়া, বাট খেয়াল রাখবা যে মেসোডার্ম থেকে তৈরি হয় কি? পেশি। তারপর মেসোডার্ম থেকে শুধুমাত্র যে পেশি তৈরি হয় এরকম না, কঙ্কাল টঙ্কাল যা আছে, অর্থাৎ তোমাদের সিলেবাসে এসএসসি এবং এইচএসসি যা আছে, বেশিরভাগ জিনিস তৈরি হয় মেসোডার্ম থেকে। আর দেখো, একটো মানে কি? বাইরে, অর্থাৎ ত্বক তৈরি হয় একটোডার্ম থেকে। এগুলোর মধ্যে পড়া জাস্ট একটু কমন সেন্স, ঠিক আছে? আর যেহেতু পেশি, পেশি আমাদের এই সংকোচন প্রসারণে সাহায্য করে, বুঝছো? এগুলো হচ্ছে পেশি টিস্যু। মাতৃকা প্রায় অনুপস্থিত। কেন মাতৃকা অনুপস্থিত? মাতৃকা তো নর্মালি তরল হয়। এখন পেশি টিস্যু যদি অতিরিক্ত মাতৃকা থাকে, তাহলে তো এটা মানে আমরা
ইচ্ছা মতো সঞ্চালন করতে পারবো না, বুঝছো? এই কারণে মাতৃকাটা অনুপস্থিত, প্রায় অনুপস্থিত থাকে কিছু কিছু। আর পেশি টিস্যুতে সরু, লম্বা এবং তন্তুময় কোষ থাকে। সহজ কথা, এটা হচ্ছে একটা ফাইব্রাস টিস্যু। ফাইব্রাস টিস্যু, ফাইব্রাস টিস্যুগুলো একটু স্ট্রং হয়, আমরা এটা বল প্রয়োগ করতে পারি, ছিঁড়ে না সাধারণত সহজে। এই কারণে এটা যেহেতু একটা ফাইব্রাস টিস্যু, মানে ফাইব্রাস টিস্যু, এই কারণে এটাকে সরু, লম্বা এবং তন্তুময় বলা হয়। যেসব তন্তুতে আর আর এ দোরাকাটা থাকে তাদেরকে দোরাকাটা পেশি বলে। দেখো, সিম্পল একটা পেশি ধরো, এটা একটা পেশি, পেশি টিস্যু ধরো। এখন এটা কি, কোনো কিছু নাই, এটাকে আমরা মসৃণ বলতে পারি। যদি এরকম আমি কিছু দাগ দিই, তখন কি এটা মসৃণ থাকলো? এটা মসৃণ থাকলো না। অর্থাৎ যেসব পেশিতে এরকম দোরাকাটা নেই তাদেরকে বলা হয় মসৃণ পেশি, আর যেসব পেশিতে আসে তাদেরকে বলা হয় অমসৃণ পেশি। বুঝছো? নর্মালি ঐচ্ছিক পেশিগুলো অমসৃণ হয় আর অনৈচ্ছিকগুলো হয় মসৃণ। আর এদিকে যেসব, তাদেরকে দোরাকাটা পেশি বলে। ঐচ্ছিক পেশিকে দোরাকাটা পেশি বলা হয়। দোরাকাটা ইংরেজি হচ্ছে স্ট্রেইটেড মাসেল। বুঝছো? দোরাবিহীন থেকে স্মুথ মাসেল। এগুলো আশা করি বুঝতে পেরেছো। পেশিকোষ সংকোচন প্রসারের মাধ্যমে এদের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, এগুলো আমরা পড়ে ফেলেছি, এগুলো দরকার নেই। এখন আমরা দেখব প্রকারভেদ। আমি ইতিমধ্যে বলেছি যে কি ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি সম্পর্কে আমরা জানবো। দেখো, আগে একটা পড়ার আগে দেখো, এই যে এটা কিসের মতো, একটা পাইপের মতো না? পাইপ, পাইপকে বাংলাতে কি বলি? নল। অর্থাৎ ঐচ্ছিক পেশি নলাকৃতির। আর একটা জিনিস খেয়াল করো, এখানে কি এটা কি স্মুথ না এরকমই? দেখো, আর আর এই দাগ আছে, অর্থাৎ এগুলো হচ্ছে দোরাকাটা বেশি বা স্ট্রেটেড মাসেল। আবার দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি একটা নাকি অনেকগুলা? একটাতে দেখো অনেকগুলো না, অর্থাৎ একাধিক নিউক্লিয়াস থাকবে, এটা একটু খেয়াল রাখবা। দেখো, এই পেশি ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হতে পারে। নাম যেহেতু ঐচ্ছিক পেশি, তো ইচ্ছা অনুযায়ী তো সংকুচিত প্রসারিত হবে, বুঝছো? দেখো, কোষগুলো নলাকার, শাখাবিহীন ও আর আর দোরাযুক্ত হয়। দোরাযুক্ত, নলাকার, আর এটার কি কোনো শাখা আছে? দেখো, তিনটা কোষের চিত্র দেওয়া আছে, তিনটাই কিন্তু সেপারেট। তো এই কারণে এটা হচ্ছে শাখাবিহীন, বুঝছো? হৃৎপেশিতে শাখা থাকে, এটা একটু পরে দেখবা। আর এই চিত্রগুলো কিন্তু একটু খেয়াল রাখো, এটা এমসিকিউতে আসতে পারে, চিত্র দিয়ে প্রশ্ন করতে পারে। এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে, এই যে আমি বলে ফেলেছি, দেখো একাধিক নিউক্লিয়াস থাকে। বেশি দ্রুত সংকোচন প্রসারিত হতে পারে, এগুলো তো জানোই। আর অস্থি, অস্থিতন্ত্রের সংলগ্ন থাকে, এদেরকে কঙ্কাল পেশি বলা হয়। দেখো, এই দেখো একটা মাসেল, এই মাসেল কি আমি ইউজ করতে পারতাম যদি কঙ্কাল না থাকতো? তো এটা যদি কঙ্কালের সাথে যুক্ত না থাকতো তাহলে তো আমি এই মাসেলটা ইউজ করতে পারতাম না। যেহেতু এসব ঐচ্ছিক পেশি সবগুলাই কঙ্কালের সাথে যুক্ত থাকে, সরাসরি সহজ কথায় বললে হাড্ডির সাথে যুক্ত থাকে, এই কারণে এগুলোকে কঙ্কাল পেশি বলা হয়। বুঝছো? এই কথাটা আমি আগে পড়ে আছি। হাত এবং পায়ের পেশি, হাত পা যে কোনো ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশির উদাহরণ। তো এগুলো আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আমরা পড়বো, বাট পড়ার আগে সিম্পল একটা জিনিস দেখো, এখানে কি কোনো আর আর দাগ আছে? যেহেতু আর আর দাগ নেই, এই কারণে এটাকে, এটা কি, এটা মসৃণ পেশি, অর্থাৎ স্মুথ মাসেল। দেখো তো এটা আকৃতিটা কেমন, আকৃতি কেমন, এরকম না? এরকম আকৃতি, এই এরকম আকৃতিকে বলা হয় মাকু আকৃতি। দুই পাশে চিকন, এক পাশে মোটা। মাকু জিনিসটা কি? মাকু হচ্ছে আমাদের আগে তাঁত শিল্প ছিল খুব সমৃদ্ধ। তো তাঁত শিল্পে এরকম এই যন্ত্রগুলো দিয়া এরকম সুতা পেঁচানো হতো, ঘুরায় ঘুরায় সুতা পেঁচানো হতো। এই সুতা পেঁচানোর যন্ত্রকে বলা হতো মাকু যন্ত্র। তো যেহেতু এটা ওই যন্ত্রের মতো আকৃতি কোষটা, এই কারণে বলা হয় এই আকৃতিটা হচ্ছে মাকু আকৃতি, বুঝছো? আর নিউক্লিয়াস দেখো কয়টা থাকে, আগেরটা ছিল কয়টা নিউক্লিয়াস? অনেকগুলো নিউক্লিয়াস ছিল, এটাই কয়টা নিউক্লিয়াস? মাত্র একটা নিউক্লিয়াস। এবং অবস্থানটা কোথায়? একেবারে মাঝখানে, বুঝছো? এই কথাগুলো একটু খেয়াল রেখো। এখন আমরা মূল পরে আসি। ইচ্ছাধীন নয়, যেহেতু সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, এই কারণেই তো নাম হচ্ছে অনৈচ্ছিক পেশি। এটা কমন সেন্স। দেখো, অনৈচ্ছিক পেশি কিন্তু ম্যাক্সিমাম আমাদের ভিতরের দিকে থাকে। অর্থাৎ তুমি একটা মনে রাখতে পারো, ভিতরের দিকে যেগুলো থাকে এগুলোকে বলা হয় ভিসেরাল পেশি। ভিসেরাল, ভিসেরাল টিস্যু বা ভিসেরাল পেশি। এই ভিসেরাল পেশি ম্যাক্সিমাম হয় অনৈচ্ছিক পেশি। এটা পরবর্তীতে কাজে লাগবে তোমার। দেখো, মাকু আকৃতির, এগুলো পড়ায় ফেলছি। এদের গায়ে দাগ থাকে না, মসৃণ পেশি বলে এগুলো পড়ায় ফেলছি। দেখো, রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। আমি আগেই বলেছি যে কি ভিসেরাল, অর্থাৎ ভিতরের দিকে যে পেশিগুলো থাকে এগুলো অনৈচ্ছিক হয়। পাকস্থলী কি বাইরে নাকি ভিতরে? ভিতরে। পাকস্থলী কি আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি? পারি না।
এই কারণে এটা অনৈচ্ছিক পেশি। তুমি চাইলে কি কোনো রক্তনালী নাড়াতে পারবা? পারবা না। রক্তনালী হচ্ছে একটা অনৈচ্ছিক পেশির উদাহরণ, বুঝছো? তো অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গনের সঞ্চালন সঞ্চালনের অংশ নেয়। এগুলো আমরা বলে ফেলছি, সিম্পল ছিল। এখন উদাহরণ যে কোনো উদাহরণ হতে পারে, পাকস্থলী হতে পারে, যকৃত হতে পারে, অগ্নাশয় হতে পারে, সবগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি, বুঝছো? তো অনৈচ্ছিক পেশি চিত্রটা একটু খেয়াল রাখবা। একটা নিউক্লিয়াস, স্মুথ, মাকু আকৃতি, কোনো আড়ে দাগ নেই, ঠিক আছে? এরপরে আসো হৃদপেশি। তো পড়ানোর আগে আমি কিছু কথা বলি। আমরা অনৈচ্ছিক এবং ঐচ্ছিক পড়েছি। তো হৃদপেশি একটা স্পেশাল পেশি, এটাকে বলা হয় কার্ডিয়াক পেশি। এটার গঠন দেখে মনে হবে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজগুলো হবে অনৈচ্ছিক পেশির মতো। দেখো গঠন ঐচ্ছিক পেশিতে কি ছিল? আড়ে দাগ ছিল। এই দেখো এরকম দাগ আছে না? দাগ তো আছে। এটা কি স্মুথ? স্মুথ না, দাগ আছে। যেহেতু দাগ দাগ আছে, অর্থাৎ এটা একটা মানে স্মুথ না আর কি, ঐচ্ছিক পেশির মতো গঠন। ঐচ্ছিক পেশির কিরকম ছিল? নলাকার ছিল না। অনৈচ্ছিক পেশি ছিল মাকু আকৃতির, ঐচ্ছিক পেশি ছিল নলাকৃতির। এই দেখো কোষগুলোও কিন্তু অনেকটা কি নলাকৃতির। এই কারণে বলা হয় গঠন অনেকটা ঐচ্ছিক পেশির মতো। এখন আমরা কাজ পড়বো। কাজ পড়তে গেলে দেখবা যে এগুলো অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। কার্ডিয়াক পেশি বা হৃদপেশি অর্থাৎ হৃৎপিণ্ড গঠনকারী পেশি। এই পেশি মেরুদণ্ডের প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, বাট দেখে মনে হচ্ছে ঐচ্ছিক পেশি। দেখছো নলাকৃতির, ঐচ্ছিক পেশির মতো শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। আড়াআড়ি দাগ আছে মানে নলাকৃতির, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। দেখছো আমি কিন্তু বলেছিলাম, দেখো ঐচ্ছিক পেশি পড়ানোর সময়, এই দেখো ঐচ্ছিক পেশি এটা নলাকৃতির কিন্তু শাখান্বিত না। এটা কি আরেকটার সাথে যুক্ত আছে? একটার সাথে একটা যুক্ত নাই। এই কারণে এটা নলাকৃতির ছিল কিন্তু শাখান্বিত ছিল না। এই দেখো শাখাবিহীন, এটা ছিল শাখাবিহীন। এটা কিন্তু সূক্ষ্ম পার্থক্য। এটা এমসিকিউতে আসতে পারে যদি স্যার অনেক কঠিন প্রশ্ন করে। আর এটা হচ্ছে শাখান্বিত। দেখছো সবগুলো সেম ঐচ্ছিক পেশির মতো, বাট এটা কিন্তু শাখান্বিত। এই যে শাখা আছে, আর শাখার মাধ্যমে একটা একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যু কি যুক্ত আছে, বুঝছো? এই টিস্যুর মধ্যে দিয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে ভিতর, ভিতর। ক্যালাটেড শব্দের অর্থ কি? ক্যালাটেড মানে হচ্ছে নিবেশিত, নিবেশিত। এখন নিবেশিত মানে কি? নিবেশিত মানে ধরো একটা কোষ আছে, আরেকটা কোষ আছে। এই কোষ এবং আরেকটা কোষের মধ্যে যে নিবেশিত বা মাঝখানে যে অংশটা থাকবে তাকে বলা হবে কি? নিবাসিত। দেখো এখানে এই অংশগুলা এক একটা ডিস্কের মতো না? এদিকে একটা কোষ, এদিকে আর একটা কোষ, অর্থাৎ দুইটা কোষের মাঝখানে নিবেশিত আছে, এবং এটা দেখতে অনেকটা চাকতির মতো। এটা আমরা টুডি চিত্র দেখতেছি, আসলে এটা এরকম একটু চাকতির মতো। এই কারণে এগুলোর নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। কেন থাকে? হৃৎপেশি কিন্তু হৃৎপিণ্ডের পেশি। তো হৃৎপিণ্ডের প্রত্যেকটা কোষকে একই সাথে স্পন্দন করতে হবে, না হলে আমাদের দেহে রক্ত সঞ্চালন হবে না, বুঝছো? তো যেহেতু সেম সময়ে কাজ করতে হবে, এই ডিস্কগুলা প্রত্যেকটা কোষের মধ্যে কানেকশনটা বাড়ায়, কানেকশনটা বজায় রাখে। এই কারণে ইন্টারক্যালেটেড ডিস্ক প্রয়োজন হয়, বুঝছো? কেন প্রয়োজন হয়? কানেকশন মানে কি? এটা একটা সিগন্যালের মাধ্যমে শুরু হয়। তুমি যদি একটু বলি, ধরো এটা একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ থাকে, এটা পরে পড়বা। এখানে একটা নোড থাকে, এটাকে বলা হয় সাইনো এট্রিয়াল নোড। এটাকে বলা হয় সাইনোট্রিয়াল নোড, অপর নাম হচ্ছে প্রাকৃতিক পিসমেকার। এই সাইনোট্রিয়াল নোড থেকে একটা সংকেত যায়, ওই সংকেতের ফলেই হৃৎপিণ্ডের স্পন্দনটা শুরু হয়। এখন এই সংকেতটা তো প্রত্যেকটা অংশে ছড়া দিতে হবে হৃৎপিণ্ডের, না হলে তো সেটা ভালোভাবে স্পন্দন হবে না। যেহেতু ভালো করে ছড়াতে হবে, এই কারণে এই প্রত্যেকটা টিস্যুর মাঝখানে কি থাকে? ডিস্ক থাকে, বুঝছো? তা আশা করি বোঝা গেছে, এত কিছু দরকার নেই। এতে সংকোচন প্রসারণ মানে ইচ্ছাধীন নয়, এটা তোমরা জানো, কারণ আমরা চাইলেই তো আর হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করতে পারি না, বুঝছো? আর গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো, এগুলো আমরা পড়ে ফেলছি, বুঝছো? এই কারণে এটাকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলে, অপর নাম। কেন? কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো, বাট ওভারঅল পেশিটা হচ্ছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ মাসল, ঠিক আছে? এখন কার্ডিয়াক পেশি শাখার মাধ্যমে যুক্ত থাকে, এগুলো আমরা পড়ে ফেলছি। দেখছো বলেছিলাম, এই দেখো শাখার মাধ্যমে একটার সাথে আরেকটা যুক্ত থাকে।
কার্ডিয়াক পেশি সমন্বিত সংকুচিত হয় কেন হয় বলেছি, যেহেতু ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে এবং একটা সংকেতের মাধ্যমে হৃদস্পন্দন শুরু হয়, এই কারণে সবগুলা পেশি সম্মিলিতভাবে সংকুচিত প্রসারিত হতে পারে, বুঝছো। আর মানব ভ্রূণ সৃষ্টির বিশেষ পর্যায় থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই পেশিগুলো কাজ করতে থাকে। কারণ ভ্রূণ সৃষ্টির মোটামুটি 8 সপ্তাহ, আমার ঠিক খেয়াল নাই, 8 সপ্তাহ, একটু চেক করে নিও, 8 সপ্তাহ হয়তো বা এরকম টাইম পর থেকে আমাদের হৃদস্পন্দনটা শুরু হয় এবং ওইখান থেকে শুরু করে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই স্পন্দনটা চলতে থাকে, বুঝছো। কার্ডিয়াক পেশি নির্দিষ্ট গতিতে সংকুচিত পরিস্থিতিতে রক্ত সঞ্চালন সচল রাখে, ঠিক আছে। এটা একটু শিওর হয়ে দেবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আইটি স্কুলের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।